চরকি ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তি পেয়েছে থ্রিলার ওয়েব সিরিজ গুলমোহর। প্রথমে ভেবেছিলাম গুলমোহর হয়তো সিরিজের কোনো প্রোটাগনিস্ট বা প্রধান চরিত্রের নাম, কিন্তু আসলে এটি ছিল একটা বাড়ির নাম। এই বাড়িটা ছিল আয়নারহাট উপজেলার চেয়ারম্যান সাহেবের প্রাসাদ সমবাড়ি। এই বাড়িটাকে ঘিরে একটি পরিবারের সদস্যরা যেভাবে জড়িয়ে পড়েছিল অন্তর্দ্বন্দ্বে, সেটি নিয়েই মূলত সিরিজটির কাহিনী আবর্তিত হয়েছে। এই সিরিজে রয়েছে ৮টি এপিসোড, যার নামকরণ করা হয়েছে স্বরলিপির ৮টি সুর সা রে গা মা পা ধা নি সা এর নামে। এর কারণ কি সেটা অবশ্য সিরিজের শেষেই আমরা জানতে পারব। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক সিরিজটির কাহিনী সংক্ষেপ। সেদিন সকালে আয়নারহাটের সবার ঘুম ভাঙে একটি শোক সংবাদ শুনে। তাদের চেয়ারম্যান রহমত তালুকদার গতরাতে মারা গেছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। সবাইকে অনুরোধ জানানো হয় তার জানাজার নামাজে আসার জন্য। মুসলিম রীতিতে যেটা হয়, জানাজা শুরুর আগে মৃত ব্যক্তির নিকট আত্মীয় তার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেন সবার কাছে এবং দেনা পাওনার বিষয়ে বক্তব্য দেন। চেয়ারম্যান সাহেবের বড় ছেলে আশফাক তালুকদার তার পিতার পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে জানাজার নামাজ শুরু করতে বলেন। কিন্তু অবাক করা ব্যাপার হলো, জনগণের ভেতরে তখন গুঞ্জন শুরু হয়। আমরা বুঝতে পারি এই মৃত রহমত তালুকদার ছিলেন একজন অত্যাচারী চেয়ারম্যান। বহু মানুষকে তিনি শোষণ করেছেন, নিজের ক্ষমতা খাটিয়ে দখল করে নিয়েছেন বহু নিরীহ মানুষের সহায় সম্বল। এত মানুষের হক নষ্ট করায় মানুষ ফিসফিস করে বলতে থাকে চেয়ারম্যানকে তারা মাফ করবে না। কিন্তু চেয়ারম্যানের মেজ ছেলে রানার রক্তচক্ষুর সামনে কেউ সরাসরি আঙুল তুলে কিছু বলার সাহস পায় না। তবে তারা প্রতিবাদ করে অন্যভাবে। জানাজার নামাজ শুরু হতেই দলে দলে পেছন থেকে নামাজের কাতার ছেড়ে চলে যেতে থাকে। নামাজ শেষ হলে মৃত চেয়ারম্যানের ছেলেরা দেখতে পায় শুধু প্রথম কাতার ছাড়া অন্য কেউই জানাজার নামাজ পড়েনি। মৃত চেয়ারম্যান রহমত তালুকদারের সন্তান 4 জন। বড় ছেলে আশফাক তালুকদার থাকেন কানাডায়, বড় মেয়ে রেহনুমা থাকে ঢাকায়। মেজ ছেলে রানাই মূলত গ্রামে থাকে এবং বাবার পলিটিক্স এবং ব্যবসার দেখাশোনা করে। পিতার মৃত্যুর পর চেয়ারম্যান পদে নির্বাচন করার কথা মেজ ছেলে রানারই, আর তাদের ছোট ছেলে রবি অনেক আগেই বাড়ি ছেড়ে চলে গেছে বাউন্ডুলে বা বোহেমিয়ান হয়ে। পরিবারের প্রতি রবির কোনো টান নেই। কিশোর বয়সে রবির উপর চাপিয়ে দেয়া হয়েছিল নিজের খুব কাছের বন্ধু তুষারকে হত্যা করার দায়ে। সেই হত্যা মামলায় কয়েক বছর কিশোর সংশোধনাগারে থাকতে হয়েছিল রবিকে। সেই থেকে তার এই পরিবারের প্রতি বিদ্বেষ জন্ম নেয়, কারণ খুনটা সে করেনি এটা তার বাবা জানতও। তারপরও তার ক্ষমতাশালী পিতা তাকে বাঁচানোর কোনো চেষ্টাই করেনি। বাবার মৃত্যুর পর আশফাক আর রেহনুমা সম্পত্তি দ্রুত ভাগ করে ফেলার সিদ্ধান্ত নেয়। তালুকদার সাহেবের সম্পদের পরিমাণ ছিল বিশাল, 50 বিঘার উপরে জমি, বড় একটা চা বাগান, বিশাল সমিল, 2টো বাংলো বাড়ি, আরও নানান স্থাবর সম্পত্তি। আশফাক আর রেহনুমা চাচ্ছিল তাদের ভাগের সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে তারা নিজ নিজ জায়গায় চলে যাবে। তবে রানা আর তাদের মা এই 2 জন এই কথায় সায় দিচ্ছিল না। চেয়ারম্যান সাহেবের স্ত্রী চোখে গ্লুকোমাতে আক্রান্ত, খুব দ্রুতই হয়তো তিনি অন্ধ হয়ে যেতে পারেন। তাদের বাবার মৃত্যুর পরপরই দোয়া দুরুদ করা বাদ দিয়ে তার বড় ছেলে এবং মেয়ে সম্পত্তি ভাগ করতে বসেছে। এটা চেয়ারম্যান সাহেবের স্ত্রীর পক্ষে সহ্য করা কঠিন। ভদ্রমহিলার নাম গুলবাহার বেগম। তিনি স্থানীয় পীরপাড়ার পীর সাহেবের মেয়ে। তাকে বিয়ে করলে পীরপাড়ার সব ভোট নিজেদের করায়ত্তে আসবে, এ কারণেই মূলত তাকে নিজের ছেলের সাথে বিয়ে দিয়েছিল রহমত তালুকদারের বাবা। আর তার নাম গুলবাহারের সাথে মিল রেখে বাড়ির নাম রাখা হয়েছিল গুলমোহর। এখন সেই বাড়ির উপরই সব ছেলে মেয়ের নজর। রানা যে সম্পদ ভাগ করতে চায় না সেটার একটা কারণ আছে, কারণ সামনে ইলেকশনে জিততে দরকার প্রভাব প্রতিপত্তি। জমি জমা বিক্রি হয়ে গেলে মানুষের তার সম্পর্কে পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাবে। এলাকায় ব্যাপক সম্পত্তি না থাকলে মানুষের মেন্টালিটির উপর প্রভাব ফেলা কিন্তু অনেক কঠিন। তাদের কথা কাটাকাটির মধ্যে বাড়িতে চলে আসে পরিবারের সবচেয়ে ছোট ছেলে রবি। পিতার জানাজার নামাজে রবি না আসায় তাদের মা তাকে ভৎসনা করলে রবি তার মাকে জানাজার নামাজ থেকে সবার চলে যাওয়ার সত্য ঘটনা বলে খোঁচা দেয়। তাদের মাকে বলা হয়েছিল তাদের বাবার জানাজায় অনেক লোক হয়েছে, কিন্তু সত্যিটা জানতে পেরে সে ভীষণ আঘাত পায়। তবে রবি মজা করে দেখতে থাকে সম্পত্তি ভাগাভাগি নিয়ে তাদের ভাই বোনদের আগ্রহ।
তার পিতার পাপ দিয়ে বানানো সম্পদে রবির কোনো আগ্রহ নেই। সে বাড়ি এসেছে শুধুমাত্র তার মায়ের অনুরোধে। রানা চাইছিল 2 মাস পরে ইলেকশনটা শেষ হলে যেন সম্পত্তি ভাগ করা হয়। অন্যদিকে আশফাক তাড়াহুড়া করছিল, কারণ সে টাকা নিয়ে বিদেশে চলে যাবে। গ্রামের জমি আর সমিলের ব্যবসা রানা দেখাশোনা করছিল, সেটা নিয়ে তাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু সমস্যা হয় তাদের প্রাসাদসম বাড়ি গুলমোহর নিয়ে। আশফাক কোথা থেকে এক বায়ার ঠিক করেছে যে এই বাড়িটা 20 কোটি 17 লাখ টাকা দিয়ে কিনতে চায়। রানা অবশ্য শুনে অবাক হয়ে যায়, কারণ এই গ্রামে জমির এত দাম নেই। তারপরও বায়ার কেন এত দাম দিয়ে কিনতে রাজি হলো সেটা তার মাথায় আসে না। রানার স্ত্রী শান্তা ছিল তার ছোট ভাই রবির সমবয়সী, তবে সে রবিকে একদমই পছন্দ করত না, কারণ তাদের এক বন্ধু ছিল তুষার নামে। তুষার মারা গিয়েছিল একদম অল্প বয়সে, আর সবাই সেই মৃত্যুর জন্য রবিকেই দায়ী করে। রবি বাড়িতে আসার পরই তার পছন্দের ঘোড়াটা নিয়ে চলে যায় তাদের পুরাতন বাড়িতে। এর মধ্যে সন্তানদের ব্যবহারে কষ্ট পেয়ে তাদের মাও ব্যাগ গুছিয়ে গুলমোহর ছেড়ে চলে যায় তাদের পুরনো বাড়িতে। সন্তানেরা যখন তাদের বাবার শেষ স্মৃতি বাড়ি বিক্রি করে দিতে চাইছে, তখন এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না তার। রানার স্ত্রী শান্তার হঠাৎ করে বিদেশ থেকে এভাবে ভাই বোন এসে সম্পত্তি বিক্রি করে দেওয়ার প্ল্যান করা ভালো ঠিক ছিল না। তাদের একমাত্র পুত্র সন্তান ছিল রুদ্র। রুদ্রকে যথেষ্ট ধার্মিক হিসেবেই গড়ে তোলার চেষ্টা করেছে রানা। সবসময় সে মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করত, তবে তাকে তখনও মুসলমানি করানো হয়নি। অন্যদিকে রানার বোন রেহনুমা পালিয়ে বিয়ে করেছিল জয়ন্ত নামের একজন হিন্দু ধর্মের লোককে। এ ব্যাপারটা নিয়ে প্রবল আপত্তি ছিল তাদের বাবা রহমত তালুকদারের। রেহনুমার পরে 2 যমজ ছেলে হয়, যাদের নাম রাখা হয় জ্যোতি এবং জিতু। তাদের বাবা হিন্দু হওয়ায় ছেলেদেরও হিন্দু ধর্মাবলম্বী হিসাবে গড়ে তুলেছিল জয়ন্ত। এক সময় রহমত তালুকদার তার মেয়েকে জানান তিনি মেয়ের বিয়ে মেনে নিয়েছেন। তখন রেহনুমা তার ছেলেদের নিয়ে ঘুরতে এলে জোর করে তার ছেলেদের মুসলমানি করিয়ে দিয়েছিল তাদের নানা রহমত তালুকদার। এই ঘটনাটা ট্রমাটাইজড করে ফেলেছিল জ্যোতি আর জিতুকে, তাই সুযোগ পেলেই রুদ্রকে তারা মুসলমানি নিয়ে খোঁচা দিত। একদিন চা বাগান ঘুরিয়ে দেখাতে গেলে রুদ্রকে তারা মুসলমানি হয়নি বলে খোঁচা দিতে থাকলে রুদ্র মুখ ফসকে বলে ফেলে, তোমরা তো দাদার জানাজার নামাজ পড়োনি, কারণ তোমরা হিন্দু। তখন জ্যোতি রুদ্রকে ভয় দেখানোর জন্য তার পকেটে থাকা একটা সুইস নাইফ দিয়ে মুসলমানি করিয়ে দেওয়ার ভয় দেখায়। ভয়ে রুদ্র পালাতে গেলে ওরাও পিছু নেয়। হঠাৎ রুদ্র দৌড়াতে দৌড়াতে পাহাড় থেকে পড়ে যায়। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। রুদ্র বাসায় গিয়ে তার বাবাকে এই ঘটনা বলে দিলে কি হবে সেই ভয়ে 2 ভাই রুদ্রকে উদ্ধারের ব্যবস্থা না নিয়েই বাড়িতে চলে আসে। বাসায় এসে তাদের মা রেহনুমাকে ঘটনাটা খুলে বলে তারা। রেহনুমা নিজের ছেলেদের বাঁচানোর জন্য ঘটনাটি চেপে যায়। আয়নারহাট এলাকার মসজিদ কমিটির সভাপতি ছিলেন মৃত চেয়ারম্যান রহমত তালুকদার। পিতার মৃত্যুর পর কমিটির সভাপতি হবার অভিপ্রায় জানায় রানা, কিন্তু এলাকার বিখ্যাত দানবীর এবং সাবেক চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী জমাদ্দার সাহেব এই প্রস্তাবে ভেটো দেন। তিনি চান মসজিদ কমিটির সভাপতি এমন কোনো লোক হোক যার নামে কোনো বিতর্ক নেই। তিনি সহ অন্যান্য সদস্যরা সভাপতি ক্যান্ডিডেট হিসাবে প্রস্তাব করে এলাকার একজন শিক্ষক আজাদ স্যারের নাম। তবে রানা তা প্রত্যাখ্যান করে সেখান থেকে চলে যায়। তবে রানা সেখান থেকে জানতে পারে সেদিন রুদ্র মসজিদে নামাজ পড়তে আসেনি। বাড়িতে এসেও দেখে রুদ্র সেখানে নেই। এর মধ্যে বড় ভাই আশফাক বাড়িতে নতুন লয়ার নিয়ে এসেছে সম্পত্তি ভাগের দলিলের স্যাম্পল তৈরির জন্য। তবে নিজের ছেলেকে না পেয়ে রানা সংক্ষুব্ধ হয়ে ওঠে। প্রথমেই জ্যোতি এবং জিতুকে জিজ্ঞাসাবাদ শুরু করে সে। তবে আগেই নিজের ছেলেদের বিছানায় শুইয়ে ঘুমানোর অভিনয় করার নির্দেশনা দিয়ে রেখেছিল রেহনুমা। জ্যোতি এবং জিতু জানায় রুদ্রকে তারা মসজিদের কাছে দিয়ে বাসায় চলে এসেছে। রুদ্রকে খুঁজতে বাইক নিয়ে সার্চ পার্টি তৈরি করে এবং আশেপাশের সব এলাকায় মাইকিং করার ব্যবস্থা করে রানা। গ্রামের সব পুকুরে ডুবুরি নামিয়ে খোঁজানো হয়, কিন্তু রুদ্রকে কোথাও পাওয়া যায় না। রেহনুমা কিন্তু বাসায় কিছু না জানার অভিনয় করতে থাকে। শান্তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শান্তা রেহনুমাকে একদমই বিশ্বাস করত না। এদিকে রুদ্রর হারিয়ে যাবার খবর মাইকিংয়ের মাধ্যমে জানতে পারে তার দাদি, অর্থাৎ রানার মা গুলবাহার। তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত খানসামা জাফরকে দায়িত্ব দেওয়া হয় রুদ্রকে খুঁজে বের করার। তবে জাফরকে রানা কোনো রকম সাহায্য করে না এ ব্যাপারে। আসলে তারা ভাই বোনরা এই খানসামা জাফরকে একদমই পছন্দ করত না। তবে জাফর এসব ব্যাপারে ছিল খুবই অভিজ্ঞ এবং বুদ্ধিমান। সবার আচরণ পর্যবেক্ষণ করে ঠিকই বুঝে যায় যে রেহনুমার 2 ছেলে এই ঘটনার সাথে জড়িত।
জ্যোতিকে চাপ দেওয়া শুরু করলে রেহনুমা তার ছেলেদের নিয়ে তাদের পুরাতন বাড়িতে তার মায়ের কাছে চলে যায়। পরে তার মায়ের কাছে সব কথা খুলে বলে এবং আশ্রয় চায়। সে জানে জ্যোতি জিতু এভাবে রুদ্রকে ভয় দেখিয়েছে জানতে পারলে রানা তার দুই ছেলেকে মেরেও ফেলতে পারে। জাফর জ্যোতির কাছ থেকে সব কথা শুনে চা বাগানে যায় রুদ্রকে খুঁজতে। তবে অবাক করা ব্যাপার হলো তাদের বলে দেয়া লোকেশনে গিয়ে রুদ্রকে সে খুঁজে পায় না। তবে রুদ্র চশমাটা খুঁজে পায়। রুদ্র যদি একা এখান থেকে চলে যেত তাহলে অবশ্যই বাড়ি ফিরে যেত। তার মানে রুদ্রকে কেউ এখান থেকে সরিয়ে ফেলেছে। শান্তার মাতৃহৃদয় ততক্ষণে ভয়ঙ্কর বিচলিত হয়ে পড়েছে। রুদ্রকে না ফিরে পেলে রানাকে ঘরে আসতে বারণ করে দেয় সে। পুরো ঘটনা জানার পর রেহনুমার মা অবশ্য জ্যোতি আর জিতুকে দ্রুত ঢাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলে। ঢাকা যাবার আগের দিন ছাদে খেলা করার সময় দুই ভাই হঠাৎ করে একটা কবুতর দেখতে পায়। কবুতরের পায়ে সুতা দিয়ে বেঁধে রাখা ছিল একটা চিরকুট, আর সেই চিরকুটে ছন্দে ছন্দে লেখা ছিল রুদ্রর উপর শনি রক্ষ, আরোগ্য চাই ২০ কোটি ১৭ লক্ষ। মানে এটা একটা মুক্তিপণের চিঠি। রুদ্রর উপর শনি রক্ষ অর্থাৎ রুদ্রর ভয়ঙ্কর বিপদ, আর এ থেকে মুক্তি পেতে চাই ২০ কোটি ১৭ লক্ষ, যেটা কিনা তাদের প্রাসাদ বাড়ি অর্থাৎ পুরো গুলমোহরের দাম। তারা চিঠিটা রেহনুমাকে এনে দিলে সেটা তার বড় ভাই আশফাককে দেখায়। বাড়িতে এসে রানা সেই চিঠি আশফাকের কাছ থেকে পেয়ে ছাদে চলে যায়। জিতু এবং জ্যোতি ওই কবুতরটাকে খাঁচায় রেখে দিয়েছিল। সেখান থেকে কবুতরটা নিয়ে রানা তার বিশ্বস্ত লোক সিকান্দারকে দায়িত্ব দেয় কবুতরের মালিক খোঁজার। সিকান্দার কবুতর নিয়ে সারা শহর ঘোরে, কিন্তু বাজারে বা এলাকায় যারা কবুতর পালে কারো খাঁচাতেই এই জাতের কবুতর খুঁজে পেতে ব্যর্থ হয়। এর মধ্যে আমরা দেখতে পাই সামনের ইলেকশন উপলক্ষে জমাদ্দার সাহেব ইতিমধ্যে বিশাল বড় পোস্টার বানিয়ে ফেলেছেন। হঠাৎ এক লোক দাবি করে বসে কবুতরটা তার খাঁচা থেকে হারিয়ে গেছে। আর যায় কোথায়? সিকান্দাররা জোর করে নিয়ে আসে তাকে রানার টর্চার সেলে। অবশ্য তখন আমরা বুঝতে পারি লোকটা কবুতরের ব্যাপারে কিছুই জানে না। মূলত সে ভেবেছিল যেহেতু কবুতরটার মালিক খোঁজা হচ্ছে, সেই সুযোগে মিথ্যে কথা বলে যদি কবুতরটা হাতিয়ে নেওয়া যায় আর কি। এদিকে রুদ্র হারিয়ে যাওয়ায় আশফাক তালুকদার পুলিশের কাছে কেস ফাইল করে। ওসি তৈমুর কেসটার দায়িত্ব নিয়ে ইনভেস্টিগেট করতে গুলমোহর বাড়িতে আসেন। ততক্ষণে অবশ্য জ্যোতি জিতু দুই ভাইকে রেহনুমা ঢাকা পাঠিয়ে দিয়েছে। তবে ওসি তৈমুর তাকে আদেশ করে তদন্তের স্বার্থে দুই ছেলেকে আবার গ্রামে আনতে হবে। রানার স্ত্রী শান্তা অবশ্য এতক্ষণে মুক্তিপণের ব্যাপারটা কিছুই জানত না। ওসি সাহেবের কাছ থেকে চিঠির ব্যাপারে জেনে মুষড়ে পড়েন তিনি, কারণ এতক্ষণ তার ধারণা ছিল ছেলে হারিয়ে গেছে। এখন সে বুঝতে পারছে তার ছেলে কিডন্যাপ হয়েছে। তবে বাড়িতে পুলিশ আসায় রেগে যায় রানা। সে চায় পুলিশের তদন্ত বন্ধ হোক, কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে ওঠে শান্তা, কারণ সে রানার উপর আর ভরসা রাখতে পারছে না। মুক্তিপণের ফিগার সাধারণত রাউন্ড হয়। এই ২০ কোটি ১৭ লক্ষ এরকম অদ্ভুত ফিগার কেন হলো, এটার কারণ ওসি তৈমুর বাড়ির সবার সাথে কথা বলে জানতে পারে। আশফাক তাকে বলে এক বায়ার এই বাড়ি এই দামে কিনতে চেয়েছিল। তৈমুর আপাতত সেই বায়ারের খোঁজ করতে থাকে। এর মধ্যে রবি লুকিয়ে চলে যায় তার সেই মৃত বন্ধু তুষারের বাড়িতে। খুনটা সে করেনি, কিন্তু পুরো এলাকাবাসীর ঘৃণা আর শাস্তি পেয়েছে ঠিকই। তার বন্ধু তুষার ছিল সেই আজাদ মাস্টারের ছেলে। মাস্টার মশাই বাইরে চলে গেলে চুপি চুপি বাড়িতে ঢোকে রবি। আমরা দেখতে পাই তুষারের মৃত্যুর পর তার মা পাগল হয়ে গেছে। এখনও রবিকে তুষারের বন্ধু ভেবে আপ্যায়ন করে, আর ভাবে তুষার এখনো মরেনি, যে কোনো সময় বাড়ি ফিরে আসবে। এর মধ্যে কবুতরের মালিক খুঁজে বের করার জন্য ছাদ থেকে কবুতর ছেড়ে দেয় রানা। আমরা জানি পালা কবুতরকে ছেড়ে দিলে সে উড়ে নিজের মালিকের বাড়িতেই ফেরত যায়। নিচে আগে থেকেই অপেক্ষা করা সিকান্দার তার দল নিয়ে বাইকে করে পিছু নেয় কবুতরের। এই কবুতরের চেজিং সিনটা দারুণ ছিল। তবে সিকান্দাররা তাদের মিশনে ব্যর্থ হয়, কারণ কবুতরটি উড়তে উড়তে একসময় বাংলাদেশের সীমানা পার হয়ে ভারতে চলে যায়। পাখিদের ভিসা পাসপোর্ট লাগে না এক দেশ থেকে অন্য দেশে যেতে। তবে তারপরও পালা কবুতরের কোনো কারণ ছাড়া সেদিকে যাওয়ার কথা নয়। তাদের সন্দেহ হয় কবুতরের মালিক হয়তো ভারতে থাকে। এদিকে সামনে নির্বাচন, রানার প্রচুর টাকার প্রয়োজন। রানা টাকা কামানোর জন্য বেআইনিভাবে অন্যের জমিতে ড্রেজিং করে পাথর উত্তোলনের ব্যবস্থা করে। মূলত এভাবেই তারা যুগের পর যুগ মানুষকে শোষণ করে আসছিল। এর মধ্যে এক ঠিকাদারকে দায়িত্ব দিয়েছিল সে তাদের বাড়িটার প্রকৃত মূল্য নির্ধারণ করার। ঠিকাদার জানায় ২ বিঘা জমিসহ এই পুরাতন বাড়িটির মূল্য ১২ কোটির বেশি হবে না। তখন রানার সন্দেহ জাগে, কেন প্রায় দ্বিগুণ মূল্য দিয়ে কেউ বাড়িটা কিনতে চাবে। এই বাড়ির এত দাম বলার পেছনে সেই বায়ারের নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে। এর মধ্যে আশফাককে থানায় ডেকে পাঠায় ওসি তৈমুর। আমরা জানতে পারি আশফাক ক্যানাডাতে স্যাটেল।
তবে কিছুদিন আগে তার বর্তমান স্ত্রীর সাথে তার ডিভোর্স ফাইল হয়েছে। সেটেলমেন্টের জন্য অনেক টাকা দরকার। এই বাড়িটা যে কিনতে চেয়েছিল তার নাম বলেছিল চিত্ররঞ্জন। তবে লোকটাকে আশফাক ব্যক্তিগতভাবে চেনে না। তাদের বাড়ির খানসামা জাফর সাহেব লোকটাকে তার সঙ্গে দেখা করিয়েছিল। ওসি সাহেব তখন তাদের এলাকা থেকে একজন আর্টিস্টকে আনান, যে আশফাক সাহেবের কথা অনুযায়ী বায়ারের একটা স্কেচ তৈরি করে দিতে পারবেন। এরপর তাদের পুরাতন বাড়িতে গিয়ে খানসামা জাফরকেও ডেকে আনা হয়। তার বর্ণনা শুনেও আর্টিস্ট স্কেচ করে দেয়। দুজনের বর্ণনায় ছবি একসাথে মেলালে তারা দেখতে পায় সেই বায়ারের মুখ, আর আমরা দেখতে পাই সেই স্কেচের মানুষটাকে, যে আরেকটা চিঠি লিখে পায়রার পায়ে বেঁধে দিয়েছিল, আর তার পেছনে ঘুমিয়েছিল রুদ্র। তার মানে রুদ্র আসলেও আছে সেই বায়ারের কাছেই। এভাবেই নাটকীয়তার মধ্য দিয়ে রিভিল হয় আমাদের সিরিজের নতুন চরিত্র, যার নাম ছিল ধ্রুব। এর মধ্যে এক চা শ্রমিকের কাছ থেকে রানার লোকজন জানতে পারে রুদ্র হারিয়ে যাওয়ার দিন একই রকম দেখতে দুই ছেলে রুদ্রর নাম ধরে ডাকছিল চা বাগান জুড়ে। রানা বাসায় এসে রেহনুমাকে চেপে ধরে এবং জ্যোতি জিতুকে ঢাকা থেকে ফিরিয়ে আনার আদেশ করে। ফিরিয়ে না আনলে ঢাকা থেকে তাদের ধরার ব্যবস্থা করবে বলে হুঁশিয়ারি দেয়। এর মধ্যে নতুন পায়রা আসে ছাদে, যার পায়ে বাঁধা ছিল নতুন একটা চিরকুট। এই চিরকুটটা মূলত শান্তাকে উদ্দেশ্য করে লেখা, যার বিষয়বস্তু ছিল যে নারী ছেঁড়া ধন হারায় তার জীবনে আর কি বা বাকি থাকে। শান্তা বিচলিত হয়ে নিজের সব গহনা, নিজের বাপের বাড়ি থেকে পাওয়া জমির দলিল সব বিক্রি করে রানাকে টাকা জোগাড় করে দিতে বলে। তার ধারণা এই বাড়ির সবাই হয় নির্বাচন অথবা সম্পত্তি নিয়ে ব্যস্ত, তার ছেলের প্রতি কারো কোনো চিন্তা নেই। তবে রানা তাকে বুঝিয়ে শুনিয়ে তখনকার মতো নিবৃত্ত করে। এসব কিছুর মধ্যেই সম্পত্তি ভাগাভাগি নিয়ে আবারও ঝগড়া লেগে যায় তাদের মধ্যে। রানা জানিয়ে দেয় এই বাড়ির দলিলে ঝামেলা আছে, তাই বাড়িটা বিক্রি করা যাবে না। তবে আশফাক তা মানতে চায় না। আশফাক জানায় সে বাড়ির উপর দায় ছেড়ে দেবে যদি উপজেলা চেয়ারম্যান পদে রানার জায়গায় তাকে দাঁড়াতে দেওয়া হয়। শুরুতে রানা প্রতিবাদ করলেও পরে রাজি হয়। বড় ভাই নির্বাচিত হলেও ব্যবসা দেখাশোনার দায়িত্ব তো থাকছে রানারই। অন্যদিকে রেহনুমাকে বলা হয় রবির নামে যে জমি দিতে চাইছিল তারা, সেটা রেহনুমাকে দেয়া হবে। তখন রেহনুমাও বাড়ি বিক্রির সিদ্ধান্ত থেকে সরে আসে। এদিকে চিত্ররঞ্জন ছদ্মনামে যে ২০ কোটি ১৭ লক্ষ টাকা দিয়ে গুলমোহর কেনার অফার দিয়েছিল, সেই ধ্রুব চলে আসে গুলবাহার বেগমের সাথে দেখা করার উদ্দেশ্যে। তবে জাফর তাকে দেখেই আটকে ফেলে এবং মারধর করতে থাকে। রুদ্রকে কোথায় লুকিয়ে রেখেছে সেটা বের করাই ছিল তার উদ্দেশ্য। গুলবাহার বেগম ধ্রুবর সঙ্গে দেখা করতে আসলে ধ্রুব তাকে আশীর্বাদ করে নিজের পরিচয় দেয়। তবে গুলবাহার ধ্রুবর মুখের ভাষা শুনেই সীমানা টেনে দেয়, অর্থাৎ বুঝতে পারে সে ওপার বাংলার। ধ্রুব এবার নিজের আসল পরিচয় দেয়। ধ্রুবর বাবা ছিলেন বিখ্যাত সেতার বাদক পণ্ডিত শ্রীনারায়ণের ভাই শ্রীধরন। শ্রীনারায়ণ নামটি শুনেই অবশ্য চমকে যায় গুলবাহার বেগম, কারণ সে এবার বুঝতে পারে কেন বাড়ির প্রতি দাবি আছে ধ্রুবর। ব্রিটিশ আমল থেকেই আয়নারহাট অঞ্চলটির সুনাম ছিল সাংস্কৃতিক বিচরণের জন্য। তখনকার ব্রিটিশ লর্ডরা শ্রীনারায়ণের পূর্বসূরিদের সেতার বাজানো খুবই পছন্দ করতেন। ইংরেজদের কাছ থেকেই শ্রীনারায়ণের দাদা জমিটা পেয়েছিলেন। সেই জমির উপরে তারা প্রাসাদ নির্মাণ করেছিল, যেটার নাম রাখা হয়েছিল সুরলহরী। ধীরে ধীরে সময় বয়ে যায়। স্বাধীনতা উত্তর সময়ে শ্রীনারায়ণের পরিবারের অনেকেই ওপার বাংলায় চলে যায়, কিন্তু এই অঞ্চলে সেতারের প্রভাব বিস্তার করে যেতে থাকে শ্রীনারায়ণ। ৯০ দশকের শুরুতে মারা যান পণ্ডিত শ্রীনারায়ণ। এই খবরটা পাবার পর পশ্চিমবঙ্গ থেকে ছেলে ধ্রুবকে নিয়ে আয়নারহাটে এসেছিল শ্রীধরন। তবে সব গুছিয়ে আসতে আসতে তাদের ১১ দিন সময় লেগে গিয়েছিল। এই ১১ দিনেই বাড়ির দখল নিয়েছিল তৎকালীন উপজেলা চেয়ারম্যান রহমত তালুকদার। তিনি শুরুতে এলাকার সবাইকে বলেছিল এই বাড়িটাকে তিনি পণ্ডিত শ্রীনারায়ণের স্মৃতি জাদুঘর বানাবেন, কিন্তু জাদুঘরের নামে এই বাড়ি দখল করে নেন তিনি। আর সুরলহরীর নাম পাল্টে বাড়ির নাম রাখেন গুলমোহর। সেই থেকে গুলমোহর তালুকদার বংশের দখলে। ধ্রুবর বাবার অবশ্য তখন কিছুই করার ছিল না। রহমত তালুকদার ক্ষতিপূরণ হিসাবে ধ্রুবর বাবাকে ২০,০০০ টাকা, পথে খাওয়ার জন্য ১৫ টাকা আর ধ্রুবকে ২ টাকা দিয়েছিল বাতাসা কেনার জন্য। গরু মেরে জুতা দান যাকে বলে আর কি। ধ্রুব অনেক ছোট থাকায় ভুল করে সেই ২ টাকা দিয়ে বাতাসা কিনে খেলেও তার বাবা বাকি জীবন সেই টাকা ছুঁয়েও দেখেনি। সেদিন থেকে এই বাড়িতে আর কোনো সুর ছিল না। ধ্রুবর বাবাও জীবনে কোনোদিন সেতার ছুঁয়ে দেখেনি। রুদ্রকে কিন্তু ধ্রুব অপহরণ করেনি। রুদ্রকে সে চা বাগানে সেদিন আহত অবস্থায় খুঁজে পেয়েছিল। রুদ্র সুস্থ হবার পরেও জ্যোতি আর জিতুর ভয়ে বাড়ি ফিরতে চায়নি। ফলে ধ্রুব রুদ্রকে নিজের বাড়িতে রেখে দিয়েছিল।
ধ্রুব অন্য দেশের নাগরিক, সে গুলমোহর চায় না, কিন্তু সে চায় তালুকদারদের থেকে গুলমোহরকে মুক্ত করতে। এটা হবার কথা ছিল পণ্ডিত শ্রীনারায়ণের স্মরণে জাদুঘর, এটাই বাস্তবায়ন করতে চায় সে। সে চায় সারা জীবন এই অঞ্চলের প্রতিটি পরিবারকে অত্যাচার করা তালুকদার পরিবার জানুক ভয় পেলে কেমন লাগে। যেদিন থেকে এই বাড়িটার নাম সুরলহরী থেকে গুলমোহর হয়ে গেছে, সেদিন থেকে বাড়িটার সুর কেটে গেছে। সেই হারিয়ে যাওয়া সুর ফিরিয়ে আনতে চায় সে। এদিকে 3 দিন হয়ে গেছে, রুদ্রর কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি। ছেলেকে না পেয়ে রানা খুবই মুষড়ে পড়ে। সে বারবার বলতে থাকে হয়তো তার পাপের কারণেই তার ছেলেকে শাস্তি পেতে হচ্ছে। এই সময়ে আবেগতাড়িত হয়ে আশফাকের সঙ্গে রানা কথা বলতে গিয়ে একসময় বলে ফেলে তুষারকে রানাই হত্যা করেছিল। আসলে সেই বছর রহমত তালুকদার আর জমাদ্দার সাহেবের সাথে আজাদ মাস্টারও নির্বাচনে দাঁড়িয়েছিলেন। নির্বাচনের আগ দিয়ে আজাদ মাস্টারের ছেলে তুষারকে কোনো এক কারণে হত্যা করে ফেলে রানা। এই ঘটনায় রানার ফাঁসি হতে পারে এই ভেবে রহমত তালুকদার রানার নাম কাটিয়ে এই ঘটনায় জড়িত বানিয়ে দিয়েছিল তার ছোট ছেলে রবিকে। রবি তখন কিশোর ছিল বিধায় হত্যা মামলায় ফাঁসির পরিবর্তে তার কিশোর সংশোধনাগারে কয়েক বছরের সাজা হতো। এই ঘটনা আশফাকও জানত, পরে ঝামেলা এড়ানোর জন্য তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। এই কথাগুলো শুনে ফেলেছিল রানার স্ত্রী শান্তা। এদিকে রানা জানতে পারে যে ওসি সাহেব সেই বায়ারের একটা স্কেচ তৈরি করেছে। তখন সে থানায় গিয়ে ওসি সাহেবের কাছে আঁকা ছবিটা চায়। তবে ওসি তৈমুর সেদিনের অপমানের কথা ভোলেনি, তাই সে সেই স্কেচ দিতে অস্বীকৃতি জানায়। বরং ইল্লিগালি মানুষের জমি থেকে বালু আর পাথর উত্তোলন করার কারণে রানার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় সে। রানা এসপি সাহেবকে দিয়েও তৈমুরকে চাপ দেয় স্কেচটা দেওয়ার জন্য, কিন্তু ওসি তৈমুর এসপি সাহেবের লিখিত আদেশ ছাড়া কিছু না দেওয়ার ব্যাপারে অটল থাকে। আর স্বভাবতই এসপি সাহেব এটা লিখিত দিতে পারবেন না যে পুলিশের কোনো এভিডেন্স অন্য কারো কাছে হ্যান্ডওভার করতে। রানার স্ত্রী শান্তা, রানার ছোট ভাই রবি এবং রানার হাতে খুন হওয়া তুষার, এই 3 জন ছিল অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তুষারের মৃত্যুর পর রবির ঘাড়ে দোষ পড়ায় শান্তা রবিকে ঘৃণা করা শুরু করেছিল। এতদিন পর সে যখন জানতে পারল তুষারের হত্যাকারী আসলে তার স্বামী রানা, তখনই সে রবির কাছে ছুটে আসে। তাকে জানায় তুষারের আসল খুনি তার ভাই রানা। রবি জানত সে তুষারকে হত্যা করেনি, তারপরও তার বাবা তাকে জেল থেকে বাঁচায়নি, এ কারণে তার নিজের পরিবারের প্রতি ক্ষোভ ছিল। আজ যখন সে জানতে পারল তার ভাই রানাকে বাঁচানোর জন্য তার বাবা তাকে ফাঁসিয়ে দিয়েছিল, এটা জানার পর সে পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। সে ছুটে গিয়েছিল নিজের মা গুলবাহারের কাছে। গুলবাহার নিজেও এটা শুনে থমকে যায়। সে জানত না তার স্বামী নিজের এক ছেলেকে বাঁচানোর জন্য অন্য ছেলেকে জেলে ঠেলে দিয়েছিল। রবির কাছে ক্ষমা চায় তার মা। রবি এতদিন লজ্জায় আজাদ মাস্টারের সামনে যেতে পারেনি। এবার সে মসজিদে গিয়ে আজাদ মাস্টারের কাছে ক্ষমা চায় এবং জানায় সে তার ছেলেকে হত্যা করেনি, যে করেছে তাকে সে আজাদ স্যারের কাছে মাফ চাইতে বাধ্য করাবে, এই প্রতিজ্ঞা করে যায় সে। এদিকে পুলিশ কিন্তু সেই স্কেচ দেখিয়ে ধ্রুবকে খুঁজতে থাকে পুরো গ্রাম জুড়ে। ছবি দেখে স্থানীয় একজন হুজুর চিনতে পারে তাকে। সে জানায় এই লোককে তার কাছে নিয়ে এসেছিল স্থানীয় পোস্টমাস্টার আবু তালেব। পুলিশ এরপরেই পোস্টমাস্টার আবু তালেবের বাসায় যায় এবং তাকে থানায় তুলে আনে। বাসার দরজা খোলা রেখেই তাকে চলে আসতে হয়। আমরা দেখতে পাই এই বাসাতেই মূলত ধ্রুব আশ্রয় নিয়েছিল, আর এখানেই রাখা হয়েছিল রুদ্রকে। রুদ্র কিন্তু আবু তালেবকে পুলিশ ধরে নিয়ে যেতে দেখে বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে ধ্রুবর উপর গুলবাহারের একটা বিশ্বাস জন্ম নিয়েছে। সেই সাথে রবির সাথে হওয়া অবিচারের কারণে তার নিজের পরিবারের প্রতি একটা বিতৃষ্ণা এসে পড়েছিল তার, তাই সে ধ্রুবকে সেখান থেকে ছেড়ে দেয়। ধ্রুব তখন বাড়িতে ফিরে এসে দেখে বাড়ি ফাঁকা। সে ভেবেছিল রুদ্র বুঝি বাড়ি ফিরে গেছে, কিন্তু তখন সে দেখতে পায় রুদ্র আসলে যায়নি, সে আবার তার কাছেই ফিরে এসেছে। এই কদিনে ধ্রুবর সঙ্গে রুদ্রর কিন্তু বেশ ভালো একটা সখ্যতা তৈরি হয়েছিল। এমনকি ধ্রুব প্রতি রাতে রুদ্রকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। এ কারণেই রুদ্র ধ্রুবর কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করত। এদিকে রানার লোকেরা ততক্ষণে সেই আর্টিস্টকে আবার ডেকে আনে নিজেদের ডেরায়। আর্টিস্ট অলরেডি থানায় 2 বার ধ্রুবর স্কেচ করেছে, আর আশফাকের বর্ণনা শুনে 3য়বার আঁকা তার জন্য কোনো কঠিন বিষয় ছিল না। ধ্রুব যখন গুলবাহারের বাড়িতে ছিল তখন রবি কিন্তু তার একটা ছবি তুলে রেখেছিল। সে সেই ছবি রানা এবং আশফাক দুজনের মোবাইলেই পাঠিয়ে রেখেছিল। ছবি আঁকা শেষ হলে রানা অবাক হয়ে দেখতে পায় ছবির সেই লোকটির ছবি রবি তাদেরকে পাঠিয়েছে। তার মানে এই লোকটিকে সম্প্রতি রবি দেখেছে। রানা রবির বিরুদ্ধে ক্রোধে উন্মাতাল হয়ে যায়। মায়ের বাড়িতে গিয়ে সে দেখে রবি সেখানে নেই। আসলে রবি চাইছিল ধ্রুবর ছবি রানাকে পাঠিয়ে গা ঢাকা দেবে, আর রানা ক্রোধে উন্মাতাল হয়ে যাবে।
তবে রানা রবিকে বেশিক্ষণ লুকিয়ে থাকতে দেয় না। সে জানতো রবির কাছে প্রাণের চেয়ে প্রিয় তার ঘোড়াটা। তাই সেই ঘোড়াটাকে নিজের জিপে বেঁধে সারা সফরে ঘোরাতে থাকে রানা। ঘোড়াটাকে বাঁচাতে বেরিয়ে আসে রবি, আর তখনই তাকে ধরে ফেলা হয়। এদিকে ওসি তৈমুর থানায় পোস্টমাস্টার আবু তালেবের কাছ থেকে গুলমোহরের সব ইতিহাস জেনে নেয়। কিভাবে ইংরেজদের কাছ থেকে পণ্ডিত শ্রীনারায়ণের পরিবার সেই জমি উপহার পেয়েছিল, কিভাবে শ্রীনারায়ণের মৃত্যুর পর রহমত তালুকদার নিজের প্রভাব খাটিয়ে সেই বাড়ির দখল করে নেয়, সবকিছু জেনে নেয় সে। পোস্টমাস্টার সাহেবের কথার সত্যতা যাচাই করার জন্য ওসি সাহেব এসি ল্যান্ড অফিসে যায় এবং সেখান থেকে সে জানতে পারে আসলেও রহমত তালুকদার শ্রীনারায়ণের এই জমিটাকে এনিমি প্রপার্টি হিসাবে ভুয়া নামজারি করায় এবং পরবর্তীতে এটাকে সঙ্গীত চর্চা কেন্দ্র হিসাবে দেখায়। অর্থাৎ রহমত তালুকদারের নামে জমির কোনো দলিল নেই। অর্থাৎ হঠাৎ করে রুদ্রর হারিয়ে যাওয়ার পেছনে মোটিভটা বোঝা শুরু করেছে ওসি সাহেব। এর মধ্যে জ্যোতি জিতু দুই ভাই ঢাকা থেকে গ্রামে ফিরে আসে। তাদের আসার কারণ ছিল দুটো। প্রথমত, পুলিশ তাদেরকে আসতে বলেছিল, আর দ্বিতীয়ত তারা ভাবছিল তাদের মা হয়তো এখানে বিপদে পড়ে আছে। ভাই বোনদের মধ্যে যেহেতু সমঝোতা হয়েছে, তাই আশফাক নির্বাচনে জয়লাভ করার জন্য নিজের মায়ের সহযোগিতা কামনা করে। আগেই বলেছি, গুলবাহার বেগম ছিল স্থানীয় পীর সাহেবের মেয়ে, তাই পীর পাড়ার একটা বড় ভোটারদের অংশ নির্বাচনের আগে গুলবাহারের দিকেই তাকিয়ে থাকে। গুলবাহার তার বড় ছেলে আশফাককে সহযোগিতা করলে আশফাকের জয়লাভ করা মোটামুটি নিশ্চিত। তবে গুলবাহার তার বড় ছেলেকে আশপাশের সব নোংরা রাজনীতির খেলার মধ্যে জড়াতে নিষেধ করে। তার টাকা লাগলে সে আশফাককে টাকা দেবে, কিন্তু তারপরও নির্বাচনে দাঁড়াতে নিষেধ করে। মায়ের কথা শুনে আশফাকও আবেগে আপ্লুত হয়ে পড়ে। এর আগে একবার তুষারকে যখন রানা হত্যা করেছিল এবং সেই দায় রবির উপর চাপানো হয়েছিল, তখন আত্মগ্লানিতে ভুগে আশফাক বিদেশে চলে গিয়েছিল। ডিভোর্সের কারণে তার অনেক টাকা প্রয়োজন ছিল, সেটেলমেন্ট ইস্যুর কারণে। সেজন্যই সে সম্পত্তির ভাগাভাগির জন্য দেশে ফিরে এসেছিল। কিন্তু এখন যখন সব সত্য তার সামনে উন্মোচিত হলো, তখন সে সিদ্ধান্ত নেয় সবকিছু ছেড়ে আবারও বিদেশে ফিরে যাবে। আশফাকের মধ্যে মনুষ্যত্ব থাকলেও রানার মধ্যে সেটা লোপ পেয়েছিল অনেক আগেই। একটা পরিত্যক্ত রেল ডিপোতে রবিকে আটকে রেখে তার দলের লোকদের দিয়ে জিজ্ঞাসাবাদ করায় রুদ্রর ব্যাপারে। আহত অবস্থায়ও রানাকে একা পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে রবি। তবে কোনো রকমে তাল সামলে রবিকে উপর্যুপরি আঘাত করতে থাকে রানা। রবি রানার আপন ছোট ভাই। অনেক বড় বয়স পর্যন্ত রবিকে কোলে পিঠে করে মানুষ করেছে রানা। অথচ সেই রানাই ক্ষমতার লোভে রবিকে পাঠাতে চেয়েছিল জেল হাজতে। এসব কিছু নিয়েই দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি চলতে থাকে। রুদ্রকে ধরে নিয়ে যাওয়া সেই লোকের ছবি রবি কোথায় পেয়েছে সেটা রানা জানতে চায়। কিন্তু রবির একটাই কথা, তুষারকে রানা কিভাবে মেরেছে এটা না জেনে সে কিছুই বলবে না। রবি এত বছর জেল খেটেছে, নিজের পরিবার থেকে আলাদা থেকেছে, কিন্তু সে জানতো না যে কার অপরাধের বোঝা ঘাড়ে নিয়ে তাকে শাস্তি পেতে হচ্ছে। এই অপরাধটা আসলে কে করেছে সেটা না জানার কষ্ট সে রাত দিন ভোগ করেছে। এই কষ্টটা সে রানাকে দিতে চায়। রানা জানে যে রবি জানে কে তার ছেলেকে অপহরণ করেছে, কিন্তু রবি সেটা তাকে বলবে না। রবিকে মারতে মারতে যখন রানা বুঝতে পারে প্রশ্নের উত্তর না পেলে সে কিছুই বলবে না, তখন সে সেই রাতের কথা খুলে বলে। আজাদ মাস্টার নির্বাচনে দাঁড়ানোয় এমনিতেই তুষারের সঙ্গে রানার রেষারেষি বেড়ে গিয়েছিল। তার মধ্যে স্কুলে কোনো একটা অপকর্ম করায় তুষার রানার নামে হেডমাস্টারের কাছে বিচার দিয়েছিল। এসব ব্যাপারে তুষারকে শায়েস্তা করতে রানা রাতের বেলা তুষারকে আক্রমণ করেছিল। তুষার ধস্তাধস্তি করার এক পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলে। দুজনেই লাঠি নিয়ে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হয়, কিন্তু স্বভাবতই বয়সে বড় রানার সাথে পেরে ওঠে না সে। আর রানার লাঠির আঘাতে মৃত্যুবরণ করে তুষার। রানা কিন্তু তুষারকে ইচ্ছে করে মারেনি। তবে সব কথা বলে দেওয়ার পরেও রবি কিন্তু রানাকে বলে না সে ধ্রুবকে কোথায় পেয়েছে। বরং সে রানাকে নতুন শর্ত দেয় যে তুষারের মা বাবার কাছে ক্ষমা চাইতে হবে। একমাত্র তখনই সে রুদ্রর অপহরণকারী ধ্রুবকে কোথায় পেয়েছে সেই কথা রানাকে বলবে। স্বভাবতই রানা এই কাজটা করতে রাজি হয় না। সে প্রথমে রবির মাথায় এবং পরে তার প্রাণপ্রিয় ঘোড়ার মাথায় পিস্তল ঠেকায় এবং রবির কাছে জানতে চায় ধ্রুবকে সে কোথায় পেয়েছে। ধ্রুব কিন্তু সেদিন সকালে রুদ্রকে তার বাড়িতে পৌঁছে দেয়, সাথে দেয় সেই বাতাসা। রহমত তালুকদারের দেয়া 2 টাকা দিয়ে সে ভুল করে বাতাসা খেয়ে ফেলেছিল। আজ রুদ্রকে সেই বাতাসা দিয়ে সে যেন তার প্রায়শ্চিত্ত করে। রুদ্র অবশ্য ধ্রুবকে ছেড়ে যেতে চাইছিল না, তবে ধ্রুব রুদ্রকে অনেকটা জোর করেই তার বাড়িতে পাঠিয়ে দেয়। রুদ্র বাড়ি ফিরে এসেই দাদিকে জড়িয়ে ধরে। রুদ্র আসার খবর পেয়ে শান্তাও আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে।
তবে সে রুদ্রকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সে সিদ্ধান্ত নিয়েছিল যে রানার সঙ্গে আর এক মুহূর্ত সংসার করবে না সে। রুদ্র ফিরে আসার পর গুলবাহার বেগম নিজেই চলে আসেন থানায়। থানার ওসিকে জানিয়ে দেন রুদ্রকে পাওয়া গেছে, এখন আর মামলাটা চালানোর প্রয়োজন নেই। তবে তিনি নতুন একটা মামলা করতে চান। আসলে রবির কাছ থেকে যখন তিনি জানতে পারেন তুষারকে রানা হত্যা করেছিল আর সেই দায়ে রবিকে এতদিন জেল খাটতে হয়েছে, তখন থেকে তার মাতৃহৃদয় ক্ষত বিক্ষত হওয়া শুরু করে। ফলে সে থানায় রানার বিরুদ্ধে মামলা দায়ের করে, তুষার হত্যা মামলা। রানা যখন রবিকে মারধর করছিল সে সময় সিকান্দার এসে তাকে জানায় রুদ্রকে পাওয়া গেছে। ওই মুহূর্তে বাড়ি ফিরে আসে সে, কিন্তু এসে জানতে পারে তার স্ত্রী শান্তা রুদ্রকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। এর মধ্যে আশফাক রানার জামায় রক্ত দেখে ক্ষেপে যায়। সে বুঝতে পারে রবিকে মেরে রক্তাক্ত করেছে রানা। সে সময় তাদের দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তবে তাদেরকে থামায় তাদের মা গুলবাহার। রানা জানতে পারে গুলবাহার তার নামে থানায় মামলা করেছে। এ ব্যাপারটা সে একদমই মানতে পারে না। এই পরিবারের ঐতিহ্য ধরে রাখার জন্য এতদিন ধরে রানা যাবতীয় সবকিছু করে গেছে। তার বড় ভাই কিংবা বড় বোন যেভাবে সবকিছু ছেড়ে পালিয়েছিল সে তাদের মতো ছিল না, বরং সব ঘাত প্রতিঘাত সহ্য করে গেছে সে। অথচ এখন নিজেদের ইমেজ ঠিক রাখার পরও সম্পত্তির ভাগের বেলায় কেউ কারো থেকে কম যাচ্ছে না তার ভাই বোনেরা। তুষারের হত্যাকাণ্ড ছিল একটা দুর্ঘটনা, আর রবিকে ফাঁসানোর পুরো বুদ্ধিটা ছিল তার বাবার। এজন্য রানার উপর কেন দায় চাপানো হচ্ছে সেটা নিয়ে মায়ের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে সে। এদিকে ধ্রুব থানায় যায় সেই পোস্টমাস্টারকে ছাড়িয়ে আনার জন্য। এর আগে ধ্রুবর স্কেচ দেখলেও সামনাসামনি ওসি তৈমুর সাহেব এই প্রথমবারের মতো তাকে দেখল। তবে যেহেতু রুদ্রকে পাওয়া গেছে তাই ধ্রুবর বিরুদ্ধে এখন আর কোনো অভিযোগ নেই। ধ্রুব অবশ্য ওসি সাহেবের কাছে সবকিছু স্বীকার করে নেয়। কিভাবে সে রুদ্রকে পেয়েছিল, কিভাবে তাকে নিজের কাছে রেখেছে সব বলে সে। তবে এটা ছাড়া তার কাছে কিছু করারও ছিল না। গত 2.5 বছর ধরে সে আইনি প্রক্রিয়ায় তার বাড়িটা দখলমুক্ত করার চেষ্টা করে গেছে, কিন্তু কখনো তখনকার তৎকালীন থানার ওসি বা ভূমি অফিস থেকে তাকে থামিয়ে দেওয়া হয়েছে। তবে এবার অনেকভাবে তার ভাগ্য তাকে ফেভার করেছে। একে তো রহমত তালুকদারের মৃত্যু হয়েছে, তার উপর থানার ওসির চেয়ারে এবার ছিল অফিসার তৈমুর, যে কিনা তালুকদার পরিবারের প্রভাবের কাছে মাথা নত করেনি। এই দুইয়ের কারণেই সে হয়তো এবার খুব কাছাকাছি চলে এসেছে তাদের বংশীয় বাড়ি সুরলহরীকে দখলমুক্ত করার। গুলমোহরকে সে আবার সুরলহরী বানাতে চায়। স্বরলিপিতে যেভাবে সুরগুলো সা রে গা মা পাধা নিসা করে উপরে ওঠে, ঠিক তেমনি সানি ধাপা মাগারেসা করে নিচে নামে। এতদিন তালুকদার বংশ এই গ্রামে সবাইকে অত্যাচার করে উপরে উঠেছে, এবার তাদের নিচে নামার পালা। ধ্রুব ওসি সাহেবকে তার বাবার লেখা একটা পুরাতন ডায়েরি দেয়, যেখানে সব লেখা ছিল এই বাড়িটাকে ঘিরে শ্রীনারায়ণের স্বপ্ন, পরিকল্পনা, সব কথা। এদিকে গুলবাহার চলে যায় আজাদ মাস্টারের বাড়িতে। নিজের স্বামী এবং ছেলের কৃতকর্মের জন্য ক্ষমা চায় সে, আর আজাদ মাস্টারকে অনুরোধ করে নির্বাচনে দাঁড়ানোর জন্য। গুলবাহারের নিজের এলাকা পীরপাড়ার জনগণের সম্পূর্ণ সাপোর্ট পাবে সে। এতদিন তার স্বামী রহমত তালুকদার জবরদস্তি করে এলাকার মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিল। গুলবাহার এখন আর চায় না সেই জায়গা দখল করুক তার ছেলে রানা, সেজন্য আজাদ মাস্টারের কাছে তার আশা। তবে হঠাৎ করে এভাবে সবকিছু পরিবর্তন হয়ে যাওয়া যেন মেনে নিতে পারছিল না রানা। তার বড় ভাই আশফাক বুঝেছিল তাদের কাছে এই এলাকার অনেক মানুষের অনেক দাবি, তাই সম্পত্তির অধিকার ছেড়ে দিয়ে সে চলে যায়। রেহনুমাও বাড়ি ত্যাগ করে। গুলবাহারও চলে যায় নিজের পৈতৃক বাড়িতে। এমনকি রানার স্ত্রী শান্তা তার ছেলে রুদ্রকে নিয়ে একটা সুস্থ পরিবেশে বাস করার জন্য চলে যায় শহরে। শুধু গুলমোহর আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল রানা, তবে সেটা সে পারে না। নতুন করে করা তুষার হত্যা মামলায় তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। যাওয়ার সময় খুব তার ছোটবেলার স্মৃতি মনে পড়ছিল, যখন সে মানুষ ছিল, ক্ষমতালোভী রানা হয়ে ওঠেনি। রবি কিছুটা সুস্থ হলেই আয়নারহাট থেকে চলে যায়, তবে পেছনে ফেলে যায় তাদের 3 বন্ধুর অগণিত স্মৃতি। তবে এবার তার মধ্যে কোনো পাপবোধ ছিল না, কারণ সে তুষারের খুনিকে শাস্তি দিতে পেরেছে। ধ্রুব চলে আসে সেই বাড়িতে, তবে সেটার নাম এখন আর গুলমোহর নয়, বাড়ির নাম সুরলহরী। ধ্রুব এখন ভিন দেশের নাগরিক। সে জানে বাংলাদেশে সে কোনো সম্পত্তির মালিক হতে পারবে না। সে অবশ্য চায়ও না সেটা। সে চায় বাসাটা একটু ঘুরে দেখতে, নিজের শৈশবের স্মৃতিগুলো রোমন্থন করতে চায় সে।
নিজের পূর্বপুরুষের ভালোবাসা উপলব্ধি করতে চায় সে, আর চায় পণ্ডিত শ্রীনারায়ণের নামে স্মৃতি জাদুঘর হয়ে বেঁচে থাকুক সুরলহরী। ধ্রুব গুলবাহার বেগমকে সেই 20,000 টাকা ফেরত দিয়েছিল, যেটা রহমত তালুকদার তার বাবাকে দিয়েছিল। তবে গুলবাহার যাওয়ার আগে সেই টাকা এবং পণ্ডিত শ্রীনারায়ণের আঙুলের আংটি রেখে যায় সেই বাড়িতে, ঠিক শ্রীনারায়ণের সেতারের সামনে। ধ্রুব সেই সেতার বাজানো শুরু করে। অনেকদিন পর সুর লহরীতে প্রতিধ্বনিত হতে থাকে পণ্ডিত শ্রীনারায়ণের সেতারের ধ্বনি। আর এখানেই শেষ হয় গুলমোহর ওয়েব সিরিজটি। পুরো ওয়েব সিরিজের কাহিনীটা আমার কাছে বেশ ব্যতিক্রমধর্মী লেগেছে। অভিনয় শিল্পীরা সবাই নিজেদের চরিত্রে ছিল সাবলীল। এই গল্পে পারিবারিক দ্বন্দ্বের সাথে থ্রিলারের এক দারুণ মিথস্ক্রিয়া হয়েছে। পরিবারকে নিয়ে দেখার মতো একটা ক্লাসিক হয়ে থাকবে এই ওয়েব সিরিজটা বাংলা ওয়েব সিরিজের জগতে। আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা যারা এখনও আমাদের ফেসবুক পেজে ফলো দেননি, তারা আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আসতে পারেন। আমরা সেখানেও আমাদের এক্সপ্লেনেশন ভিডিওগুলো আপলোড করে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায়।